জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর চরম সংকট, ১,৫০০ কোটির বিশেষ প্রকল্পে খরচ হয়নি ১ টাকাও। অর্থ ছাড় না করায় দুর্ভোগে সেবা প্রার্থীরা। ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমছে ৯০ কিলোমিটার, আসছে নতুন কর্ড লাইন। আশার আলো দেখছেন গোমতী পাড়ের মানুষ। টানা বৃষ্টিতে বাড়ছে পণ্যের দাম, সরবরাহ ঘাটতির অজুহাত, লোকসানে ডিম বিক্রির দাবি পোল্ট্রি ব্যবসায়ীদের। সাতক্ষীরার শ্যামনগরে বাড়ছে সফট শেল কাঁকড়ার চাষ, গেল বছর রপ্তানি আয় $৮ লাখ। সরকারি সহায়তার অনুরোধ খামারিদের। এবং ঋণ পরিশোধের চাপে ব্যয় কমছে শিক্ষায়, ইউনেস্কোর প্রতিবেদন প্রকাশ। বাংলাদেশেও শিক্ষার চেয়ে সুদ পরিশোধে ব্যয়ের হার বেশি। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট মোকাবিলায় ১ বছর আগে নেওয়া হয়েছিল ১,১৬৩ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প, যার মেয়াদ শেষ হয়ে গেছে। অথচ প্রকল্পের ১টি টাকাও খরচ করা যায়নি। অবশ্যই দায় অর্থ বিভাগের। প্রকল্প পরিচালক জানিয়েছেন, অর্থ ছাড় না করায় খরচ হয়নি কোনো টাকা। প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় মাঠ পর্যায়ে তৈরি হয়েছে চরম স্থবিরতা, আর দুর্ভোগে পড়েছেন সেবা প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাহাবুল ইসলাম। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল পরিকল্পনা এবং প্রশাসনিক অদক্ষতায় ভেঙে পড়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। এর সরাসরি প্রভাব পড়েছে জনসংখ্যা বৃদ্ধির হারে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে দেশে মোট প্রজনন হার বেড়ে দাঁড়িয়েছে ২.৪-এ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার জরুরি ভিত্তিতে প্রকল্প অনুমোদন করে। ১,৬৬৩ কোটি টাকার এই প্রকল্পের বাস্তবায়নে সময় ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। সেই হিসেবে প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে গত মাসে। তবে বিস্ময়কর হলেও সত্য, এ পর্যন্ত প্রকল্পের কোনো টাকাই ব্যয় করা হয়নি। ফলে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্মরণকালের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। কোথাও হয়তো কয়েকটা পিল আছে, কোথাও কয়েকটা কন্ডোম আছে, অল্প কিছু সীমিত, যেটা দিয়ে মানে ২-৫ দিনও চলা সম্ভব না, এরকম অবস্থা। ওই দেই যেগুলো একদম এমার্জেন্সি তাদেরকে দেই, আর বেশিরভাগ বুঝানো হয় যে এই করে ওষুধ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং চলে নাকি। তাহলে রুগীরা তো বাইরে যে বলবো যে ওনার কাছে ওষুধ চাইলাম, ওষুধ দিল না। আসলে তো উনি জানে না যে আমার কি ওষুধ দেয়। এদিকে নতুন অর্থ বছরে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কেনার জন্য ১,০০১ কোটি টাকার বরাদ্দ রাখা হলেও এটি ব্যয় হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও প্রকল্প পরিচালক জানান, ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত অর্থ ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়, যে কারণে তারা খরচ করতে পারেননি। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, কাগজে অসঙ্গতি থাকার কারণে অর্থ ছাড় করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে এখনও পুরনো আমলাতান্ত্রিক জটিলতা ও দায়সারা সংস্কৃতি কাটিয়ে ওঠা যায়নি। এই পরিস্থিতি থেকে বের হয়ে জবাবদিহিতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ তাদের। আমাদের এই প্রকল্প পরিচালক যারা হন, তারা ওই প্রকল্পটা চালানোর মতো, ওঠানোর মতো দক্ষ কিনা, এটা এক নাম্বার দেখতে হবে। দ্বিতীয়ত, তারা যদি সাকসেসফুল না হয় সেটার কৈফিয়তটা দিতে হবে। সেই প্রশ্নগুলো আমাদের করতে হবে। সিরিয়াসলি নেন, যেই জিনিসটা হবে, প্রজেক্টটা টাইমলি হবে, এটার ইম্প্যাক্টটা ভালো পাওয়া যাবে, প্লাস যারা কাজ করবে তারাও সিরিয়াসলি কাজ করবেন। জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা খাতে বিভিন্ন সময়ে নানা নামে নতুন প্রকল্প নেওয়া হলেও অধিকাংশই বিতর্কের বাইরে থাকতে পারেনি। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। এদিকে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ২ বছরেরও বেশি সময় ধরে সরকারি সরবরাহে নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। অনেকে সংকোচ ও অভাবের কারণে খোলা বাজার থেকে কিনতে চান না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। ফলে বাড়ছে অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি, মাতৃমৃত্যু বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। পটুয়াখালী থেকে আব্দুস সালাম আরিফের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। একসময় বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দিতেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও সহজেই মিলত প্রয়োজনীয় সামগ্রী। তবে গত ২ বছরেরও বেশি সময় ধরে পটুয়াখালীতে সরকারি সরবরাহ প্রায় বন্ধ।
গ্রামের নিম্ন ও মধ্য আয়ের মানুষের বড় একটি অংশ এখনও সরকারি সরবরাহের উপর নির্ভরশীল। ফলে অনেকেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার বন্ধ করে দিয়েছেন। এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। আগে ইঞ্জেকশন দিত, সুই দিত, এখন কিছুই দেয় না। আমাকে বাচ্চা ডাঙ্গন না হইতে আবার বাচ্চা না নিল নিতেই, তেলে ওষুধ নাই, সুই নাই, কোনো পদ্ধতি নাই। সরকারি সরবরাহ না থাকায় পরিবার পরিকল্পনা কর্মীরাও পড়েছেন অস্বস্তিতে। শুধু পরামর্শ দিয়ে ফিরে আসছেন তারা। এতে কমে গেছে সেবা কার্যক্রমের কার্যকারিতাও। এই সামগ্রী প্রায় 2-3 বছর পর্যন্ত নেই। এখানে আমাদের মাঠ পর্যায়ে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। যেহেতু আমাদের ওষুধের এখন সংকট আছে, তাদেরকে বাজার থেকে ক্রয় করতে বলি। সেই ক্ষেত্রে তারা সবাই তো আর বাজার থেকে ক্রয় করতে পারে না। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে 2023 সালের জুন মাসে পটুয়াখালী জেলার সক্ষম দম্পতিদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার ছিল ৭৯.18%, আর চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে ৭৫.84%। গত 1.5-2 বছর ধরে এই সাপ্লাই চেনটা একটু ইন্টারাপ্ট হচ্ছে, বাধা বিভিন্ন সরবরাহ বিঘ্নতা করছে। সেক্ষেত্রে মাঠে আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের দম্পতির কাছে পদ্ধতিগুলো পৌঁছে দিতে পারিনি। কখনো স্বল্পতা, কখনো সরবরাহ না থাকে। এই কারণে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী না থাকার কারণে অপরিকল্পিত গর্ভধারণও বাড়ছে। এতে মাতৃমৃত্যুর বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। 2030 সালের মধ্যে অপূর্ণ চাহিদার হার ও মাতৃমৃত্যু শূন্যে নামিয়ে আনার যে আন্তর্জাতিক প্রতিশ্রুতি রয়েছে তা পূরণ করা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। অর্থনৈতিক করিডোর হিসেবে খ্যাত ঢাকা চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত করতে আসছে নতুন প্রকল্প। এর অধীনে রাজধানী থেকে কুমিল্লা পর্যন্ত স্থাপন হবে নতুন রেল লাইন। এতে চট্টগ্রামের সঙ্গে দূরত্ব কমবে অন্তত 90 কিলোমিটার। কমে আসবে যাত্রী ও পণ্য পরিবহন সময় এবং ব্যয়। রেলওয়ে জানিয়েছে আগামী বছরের জুন পর্যন্ত হতে পারে প্রকল্প প্রস্তাব। ঢাকা থেকে চট্টগ্রাম দেশের অন্যতম ব্যস্ত রেলপথ, অথচ প্রায় 250 কিলোমিটার সড়ক পথের বিপরীতে রেলপথে ট্রেনের যাত্রা 320 কিলোমিটারের। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও নরসিংদী হয়ে চলাচল করায় সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। কুমিল্লা ইপিজেড আছে, সেখানে অনেকগুলি শিল্প কারখানা আছে। শিল্প কারখানার মালগুলি আপনার ঢাকা চট্টগ্রাম যেতে হলে দেখা যায় রাস্তা বয়ে দেখতে হয় ঘন্টার পর ঘন্টা। আমাদের ঢাকা থেকে চিটাগাং যেতে টোটাল লাগে 6 থেকে 7 ঘন্টা। এখন ইনশাল্লাহ আমরা যদি এই অনলাইন চালু হয়, আমরা মেবি 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা ঢাকা থেকে চট্টগ্রাম ইনশাল্লাহ পৌঁছতে পারবো। এই দীর্ঘ পথ কমাতে ঢাকা কুমিল্লা রেল লাইন প্রকল্প নিয়েছে সরকার। এতে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে 80 থেকে 90 কিলোমিটার, সময় কমবে প্রায় 3.5 ঘন্টা। কুমিল্লা অঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগের সর্বোত্তম পন্থা হচ্ছে এই কর্ড লাইন। এই কর্ড লাইন চালু হলে এই অঞ্চলের মানুষ, আমি মনে করি, সবচেয়ে বেশি উপকার হবে। ঢাকা চিটাগাঙ্গে যদি মনে করেন একটা কর্ড লাইনের ব্যবস্থা হয়, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা যেমন মনে করেন আমাদের উন্নত হবে, পাশাপাশি অনেক সময় বেঁচে যাবে। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্য রেলওয়ে কর্তৃপক্ষের। রুটটা ঠিক হয় অনেকগুলো দিক আঙ্গিকে, যে আমাদের রিসেটেলমেন্ট কোথায় কম লাগে, তারপরে আমরা তো কোন জায়গায় করলে বেশিরভাগ জনগণকে সেবা দিতে পারবো, কোন জায়গায় দিলে গ্রোথ সেন্টারকে আমরা কানেক্ট করতে পারবো, কোন জায়গায় দিলে আমাদের খরচ কম্পারেটিভলি কম হবে, অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করে তারা রুটটা সিলেক্ট করে। এই প্রকল্পের সম্ভাব্য রুটের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। টানা বর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাবে রাজধানীর বাজারে বাড়ছে শাকসবজি, ডিম ও মুরগির দাম। বিক্রেতারা সরবরাহ কমার অজুহাত দিলেও বাজার ঘুরে দেখা যায় চাহিদা অনুযায়ী সবজির সরবরাহ পর্যাপ্ত। বাড়তি দামে বিপাকে স্বল্প আয়ের মানুষ। দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ আর বন্যার কারণে সবজি সহ নানা নিত্যপণ্যের সরবরাহ কমেছে বাজারে। একই সাথে অনেক পণ্যের দামও কিছুটা বাড়তি। কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন 10 থেকে 20 টাকা দাম বেড়েছে প্রতি কেজি ব্রয়লার মুরগির। এছাড়া প্রতি ডজন ডিমের দামও বেড়েছে অন্তত 10 টাকা। ডজনে আপনার আমরা আগে বেচতে আসলাম 110 টাকা, এখন বাজারে 20 টাকা। সাদা ডিম ছিল 100 টাকা বেশি, এখন 110 টাকা বেচা লাগতেছে। আমি তো ভিজা একটা মাল গুছিয়ে যাই, তাহলে আমার খরচ বেশি দেওয়া লাগবে। সব ধরনের সবজির দামও বাড়তি। ভেন্ডি, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত।
আর কাঁচামরিচের দাম হয়েছে প্রায় দ্বিগুণ। ভেন্ডি কিনছিলাম 10 টাকা 12 টাকা কেজি, এখন ভেন্ডি কিনা লাগে 20 টাকা 22 টাকা। পটল কিনছি 10 টাকা 12 টাকা, পটল 20 টাকা কিনা লাগে 30 টাকা বিক্রি করতেছে। কাঁচামরিচ এখন 100 টাকা কেজি, আর পাইকারি রেট হলে কি 90 টাকা। পণ্যের দাম বাড়ায় সংসারের খরচ বেড়েছে স্বল্প আয়ের মানুষের। বাজারে আসা ক্রেতাদের দাবি, পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং নিশ্চিত করা জরুরি। বিশেষ একটু বাড়ছে, কিন্তু দাম হয়তো মনে হয় ঠিকই আছে। আমাদের মধ্যবিত্ত যারা তাদের কষ্ট হচ্ছে। সরকারের একটু মনিটরিং বাড়াইলে আমাদের জন্য সুবিধা হয়, বাজারে দ্রব্যমূল্যটা একটু সহনীয় পর্যায়ে থাকে। এছাড়া বৃষ্টির প্রভাবে বাজারে ক্রেতার উপস্থিতিও কিছুটা কম বলে জানান বিক্রেতারা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। কর্পোরেট সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন প্রান্তিক খামারিরা। এমন দাবি করে অবিলম্বে ডিমের ন্যূনতম বিক্রয় মূল্য বেঁধে দেয়া ও জাতীয় ডিজিটাল ডেটাবেস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। একটি ডিমের উৎপাদন খরচ 10.5 টাকা হলেও খামারিরা বিক্রি করছেন 8.5 টাকায়। প্রতি ডিমে এমন টানা লোকসানে পিঠ থেকে গেছে দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিদের। এতে ঋণগ্রস্ত হয়ে গত 1 বছরে বন্ধ হয়েছে হাজারো খামার, যা ঝুঁকিতে ফেলেছে প্রায় 50,000 কোটি টাকার এই খাতকে। এমন পরিস্থিতিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। আমদানিকৃত কাঁচামালের উপর 0% এআইটি যেন নির্ধারণ করা হয়, যেন আমরা উৎপাদন খরচটা, ফিডের উৎপাদন খরচটা কমিয়ে আনতে পারি এবং খামারিরাও যেন কিছু লাভ করতে পারে। রিবেটের পাশাপাশি আমরা স্বল্প সুদের ঋণ এর ব্যবস্থা করার দাবি জানিয়েছি ব্যাংকারদের এবং কৃষি বীমা। কারসাজি রুখতে ডিমের ন্যূনতম বিক্রয় মূল্য নির্ধারণ এবং খামারিদের নিয়ে জাতীয় ডিজিটাল ডেটাবেস চালুর দাবি জানান সংগঠনটির সভাপতি। উপজেলা পর্যায়ে ডিম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে বাজারে অতিরিক্ত সরবরাহের সময় খামারিরা কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না ও তাদের পুঁজির সুরক্ষা দেওয়া সম্ভব হবে। সারা দেশে পোল্ট্রি খামারিদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে হবে, যেখানে প্রকৃত উৎপাদন, চাহিদা ও যোগান সম্পর্কে রিয়েল টাইম প্রকৃত তথ্য পাওয়া যাবে। তাদের শঙ্কা, পোল্ট্রি খাদ্য আমদানিতে ভ্যাট ট্যাক্স ছাড় এবং নীতিমালায় খামারি বিরোধী ধারা সংশোধন না হলে উৎপাদন কমে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী ও ভোক্তারা। জলবায়ুর যে অভিঘাত। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। একদিকে উৎপাদন খরচ তুলতে না পারার জন্য অভিযোগ তুলছেন উৎপাদনকারীরা, অন্যদিকে বাজারের পরিস্থিতি অনেকটাই গরম হয়ে উঠেছে টানা বৃষ্টির কারণে। তাই আমরা এখন একটু বাজারের পরিস্থিতি জানতে চাই। আমাদের সহকর্মী মাজহার মাহবুব যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাজহার, এই তো টানা বৃষ্টি হচ্ছে, আপনার একটা প্রতিবেদনও আমরা একটু আগে দেখছিলাম, সেখানে আপনি বলছিলেন সরবরাহ স্বাভাবিক দেখা যাচ্ছে, তবুও বিক্রেতারা অজুহাত দিচ্ছে সরবরাহ ঘাটতির। বিষয়গুলি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা সকালে কারওয়ান বাজারের যারা কাঁচা বাজার ব্যবসায়ী রয়েছেন, সবজি বিক্রি করেন, তারা যেমনটা বলছিলেন যে যে সমস্ত এলাকাতে বৃষ্টি হচ্ছে উত্তরাঞ্চলে, সেখান থেকে সবজির সরবরাহ কিছুটা কমেছে, কারণ তারা বৃষ্টিতে সবজি তুলতে পারছেন না। তবে ওই এলাকায় প্লাবন না হওয়ায়, বন্যা না হওয়ায় যারা সবজি তুলতে পারছেন তারা আবার রাজধানীতে পাঠাতে পারছেন, কারণ রাস্তা কিন্তু একেবারে তলিয়ে যায়নি। আর যে সমস্ত এলাকাতে রাস্তা তলিয়ে গেছে সেই সমস্ত এলাকা থেকে যেহেতু সবজি সরবরাহ হয় না ঢাকা অঞ্চলে, এই কারণে সবচেয়ে কোনো ধরনের বড় প্রভাব পড়েনি। তবে সবজিতে কিন্তু কেজি প্রতি 10 থেকে 20 টাকা বিভিন্ন সবজিতে দাম বেড়েছে। আমরা ডিমের বাজারেও তেমন অস্থিরতা দেখেছি কিছুটা, আবার ব্রয়লারের ক্ষেত্রেও দেখেছি। একজন কারওয়ান বাজারের ডিম ব্যবসায়ীর সঙ্গে যদি একটু কথা বলি, যে পরিস্থিতি জানতে চাইবো তার কাছে। ভাই, কি অবস্থা বলেন তো একটু। ডিমের বাজার স্বাভাবিকই আছে, তবে বৃষ্টির জন্য কোনো ক্রেতা আসতেছে না। দাম বাড়ছে কত? দাম কোনো বাড়তি রাতি নেই, আর বিগত প্রায় 15 দিন যাবত এক রেডি আছে। আজকে আপনি ডজন কত করে বিক্রি করতে? লাল বিক্রি করতেছি আপনার 115 টাকা, সাদা হইলে 100 টাকা। 100 টাকা সাদা হইলে। আচ্ছা, 2-4 দিন আগে কি এই দামই ছিল? প্রায় 15 দিন যাবত এক রেডি আছে। ডিমের দাম নাকি কিছুটা বাড়ছে, অনেকেই বলতে একটু বাড়ছে। আপনার বিগত প্রায় 15 দিন আগে আপনার শতে প্রায় 50 টাকা বেড়ে গেছে। মানে পরিস্থিতি এমন হয় নাই যে খুব বেশি একটা দাম বাড়বে, তাই তেমন একটা বাড়তি। এরপরেও বাড়ছে কি, আরো কি, মানে কোথায় বাড়ছে ওটা সঠিক বলতে পারবো না, তবে যদি আরবদারের প্রশ্ন করেন ওনারই বলতে পারবে। কোনো সিন্ডিকেট আছে আপনার? না, সিন্ডিকেট নেই। সিন্ডিকেট থাকলে তো আপনার আকাশ পরিমাণ বাইরে যাইতো। 50 টাকা
প্রায় 1 সপ্তাহ 15 দিনে বাড়ছে। মানে বৃষ্টির অজুহাতে একটু এদিক সেদিক হচ্ছে, তাই তো? বৃষ্টির অজুহাতে না, ওইটা হয়তো দেখা গেলে মাল আসে নাই, এর জন্য হয়তো দেখা গেলে 50 টাকা বাড়ছে। আবার যখন মাল স্বাভাবিকভাবে আসবে কমে যাবে, এই আর। ব্রয়লার মুরগির ক্ষেত্রেও আসলে কিছুটা হেরফের হচ্ছে, যদি আমরা একজনের কাছে জানতে চাই। ভাই একটু বলেন তো, মুরগির দাম কি এই যে বৃষ্টিতে কিছুটা বাড়ছে কিনা? ভাই ভিডিও দেন যেত না, ভিডিও দেন যেত না, এমনি আপনি কোন এমনি একটু বাড়ছে কিনা একটু বলেন না, ভিডিওর মানে দেন যেত না ভাই। খুব বেশি মানে এমন অবস্থা হয়েছে নাকি দেখলে সমস্যা? বলেন, সমস্যা না থাকলে বুঝে না, একটু বলেন না। বলার আগে দামে আছে 5-10 টাকায় দেখি। হ্যাঁ 5-10 টাকা। কি কারণে? বৃষ্টির কারণে। তাছাড়া এমনিতে তো খারাপ অবস্থা হয় নাই তো? না না না, ব্যবসায়ীরা আসলে বলছেন যে বৃষ্টির কারণে কিছুটা দাম বাড়ছে, তবে এতটা পরিস্থিতি খারাপ হয় না তামজিদ, যে বাজারে খুব হুলস্থুল পরিস্থিতি তৈরি করতে হবে। তবে সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে কিছুটা দাম বেড়েছে বৃষ্টির কারণে, এছাড়া স্বাভাবিক রয়েছে। তামজিদ, ধন্যবাদ বাজার। দর্শক, আমরা বাজার প্রসঙ্গে এবং বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে আরও বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে। সংবাদের পরের অংশে যাচ্ছি অন্য খবরে। বাংলাদেশকে বিশ্বের কাছে নতুনভাবে তুলে ধরতে পারে সৃজনশীল অর্থনীতি, তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দক্ষ জনশক্তি, কার্যকর নীতিগত সহায়তা এবং মেধা সত্ত্বদের সুরক্ষা। রাজধানীতে আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে এমনটাই বলেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্য এই খাত হতে পারে কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত। ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন চর্চা, আমরা এটাকে এবং অন্যান্যরাও বলেছে গিয়ে আমরাও এটা খুব মানে বেদনার সঙ্গে আমরা অ্যাড করতে হবে। এই জায়গাটায় আমি বলি, বড় ভাই একটা টিম রেখে গেছিল। আই হ্যাভ অলরেডি স্টার্টেড একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাবলিক ডিসকোর্সটাকে আরো জায়গায় বলি আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জায়গা বলি, তাহলে বডি থাকবে, যারা বডিটা থাকবে। আর ভাবার যে চর্চা, আমরা এটাকে এবং সুন্দরবনের গা ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগরে দিন দিন বাড়ছে সফট শেল কাঁকড়ার চাষ। বিকল্প আয়ের উৎস থেকে এখন এটি রূপ নিয়েছে লাভজনক ও টেকসই শিল্পে। গেল বছর শুধু সফট শেল কাঁকড়া রপ্তানি থেকে আয় হয়েছে $8,22,000। 80-এর দশকে সাতক্ষীরার উপকূলীয় অর্থনীতির প্রধান ভরসা ছিল বাগদা চিংড়ি, কিন্তু বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন চাষিরা। সেই ধারাবাহিকতায় 2014 সালে প্লাস্টিকের খাঁচায় সফট শেল কাঁকড়ার বাণিজ্যিক চাষ শুরু হয়। প্রতিদিন 20 থেকে 25 জন শ্রমিক কাজ করেন একটি খামারে। সার্বক্ষণিক নজর রাখা হয় কোনো কাঁকড়া খোলস বদলেছে কিনা, কারণ খোলস বদলানোর পরই সফট শেল কাঁকড়া রপ্তানির জন্য উপযুক্ত হয়ে ওঠে। স্বল্প জমি, কম বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদার কারণে স্থানীয়ভাবে দ্রুত বাড়ছে এই শিল্প। বর্তমানে শ্যামনগর উপজেলার মাত্র 2টি ইউনিয়নেই রয়েছে 365টি বাণিজ্যিক খামার। বছরে উৎপাদন হচ্ছে প্রায় 2000 টন কাঁকড়া। কর্মসংস্থান হয়েছে প্রায় 10,000 মানুষের। 9 জন কর্মচারীর বেতন টেতন দিয়েও মাসে লক্ষাধিক টাকা লাভ থাকে। মজুরির আগে 30 টাকা দিত, এখন 35 টাকা দিত, 35 টাকা ঘন্টা। কোভিড পরবর্তী সময়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে আবারও বাড়ছে সফটশেল কাঁকড়ার চাহিদা। গত বছর এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে $8,22,000 মার্কিন ডলার। আশপাশে প্রসেসিং সেন্টার আছে, সেখানে পাঠাই, তারা সুন্দরভাবে প্রসেসিং করে, সেখানে তারা প্যাকিং করে সুন্দরভাবে বিদেশে রপ্তানি করা হয়। যখন রপ্তানি করার যোগ্য হয় তখন আমরা বাইরের চাহিদা অনুযায়ী এটাকে রপ্তানি করে থাকি। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী সাতক্ষীরায় বর্তমানে 364 জন চাষি 321 হেক্টর জমিতে সফটশেল কাঁকড়া চাষ করছেন। বছরে উৎপাদন হচ্ছে প্রায় 3600 মেট্রিক টন। কিছু কিছু বেসরকারি উদ্যোগ এবং সরকারিভাবেও আমাদের কাঁকড়ার হ্যাচারি তৈরি করার জন্য প্ল্যান এর অংশ হিসেবে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, যদিও সেটা সাকসেস রেটটা এখনও উল্লেখযোগ্য হয়নি, তবে সেটার ট্রায়াল পর্যায়ে এখনও রয়েছে। এইটাই যদি
3 বা 5% আমাদের সার্ভাইভাল রেট করা যায়, তাহলে সেটা এই এলাকার জীবন ব্যবস্থা এবং চাষিদের অর্থনৈতিক একটা উইন্ডো খুলে দেবে এবং তারা এইটা বেশি বেশি করে উৎপাদন করতে হবে, বেশি মানুষের কর্মসংস্থান হবে, আমাদের বিদেশে এক্সপোর্ট হবে বেশি এবং এই এলাকার অর্থনীতির জন্য একটা নতুন দরজা এখানে খুলে দেবে। বাংলাদেশে 15 প্রজাতির কাঁকড়া থাকলেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে শুধু শিলা কাঁকড়া, তবে এর পোনা সংগ্রহ করতে হয় সুন্দরবন থেকে। আফরোজা লামিয়া, স্টার নিউজ। বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ ব্যয় করতে পারছে না। জাতিসংঘের সংস্থা ইউনেস্কো বলছে এর ফলে শতাধিক দেশের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশেও প্রতি বছর বাজেটের অন্তত 15% ব্যয় হয় শুধুমাত্র দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 5টি মৌলিক চাহিদা মেটানোর দায়িত্ব সরকারের। অথচ বিশ্বের বেশিরভাগ উন্নয়নশীল দেশ বাজেট বাস্তবায়ন করতে গিয়ে অতিরিক্ত ঋণ করে ফেলছে। এতে করে শিশুদের শিক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যয় করতে পারছে না, বরং ঋণ পরিশোধ ব্যয় শিক্ষা নিশ্চিত করার ব্যয়ের চেয়ে বেশি হচ্ছে। ফলে শিক্ষা খাতে আর্থিক সহায়তাও আগের তুলনায় অনেক কমে গেছে। জাতিসংঘের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো বলছে 2025 সালে বিশ্বের 113টি উন্নয়নশীল দেশ বিদেশি ঋণ পরিশোধে অনেক বেশি অর্থ ব্যয় করে ফেলেছে। সাব সাহারা আফ্রিকার দেশগুলো শিক্ষার চেয়ে ঋণে 3.5 গুণ বেশি অর্থ ব্যয় করেছে। এই পরিস্থিতি আরও প্রকট হয়েছে মূলত তহবিল কাটছাটে। বাংলাদেশেও চলতি অর্থবছরের বাজেট বিশ্লেষণে দেখা যায় এখানে শিক্ষার চেয়ে সুদ পরিশোধের ব্যয় বেশি। বাজেটে মোট ব্যয়ের 13% হবে শিক্ষা খাতে, যেখানে সুদ পরিশোধ বাবদ ব্যয় হবে 13.5%, যার পরিমাণ 1,27,500 কোটি টাকা। 2025-26 অর্থবছরের 11 মাসে বাংলাদেশ মোট বিদেশি ঋণ ও সুদ পরিশোধ করেছে 50,515 কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 10% বেশি। ইউনেস্কোর প্রতিবেদন বলছে নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশগুলো এর মধ্যেই শিক্ষা খাতে ব্যয়ের 21% হারিয়ে ফেলেছে। 2027 সাল নাগাদ এই অঙ্ক পৌঁছাতে পারে 30%। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বলছে দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধের পরিমাণ 35 বছরের মধ্যে গত বছর ছিল সর্বোচ্চ। কোভিড, জ্বালানির মূল্যস্ফীতি, উচ্চ সুদ হার আর জলবায়ু পরিবর্তনে ঋণ পরিশোধ বেলুনের মতো ফুলে গেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। ইউরোপ আর যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সহায়তার জন্য তাদের বিভিন্ন তহবিল কাটছাঁট করায় পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। দর্শক, আজকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ আমাদের সঙ্গে আছেন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। স্বাগত আপনাকে। প্রথমেই যে প্রসঙ্গে আসতে চাই, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা নিয়ে একটা ধোঁয়াশা সবসময় থেকে যায়। পণ্যের দাম রাতারাতি ওঠানামা করে ফেলে এবং দেখা যাচ্ছে যৌক্তিক কারণ ছাড়াই যে কোনো পণ্যের দাম আকাশচুম্বীও হয়ে যাচ্ছে। ভোক্তার অশান্তি, ভোক্তার পকেট কাটা যাচ্ছে। এইসব বিষয় আসলে অব্যবস্থাপনা বা বাজারের ত্রুটিগুলো আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই স্টার টিভিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত সুন্দর একটি নতুন করে বাজারে এসছেন। আমি আজকে প্রথম আপনাদের এখানে এসেছি, আমি তার শুভকামনা করছি। প্রথমত হচ্ছে আমাদের বাজার ব্যবস্থাপনা বলে কিছু নাই, কিন্তু আমাদের বাজার কোনো ব্যবস্থাপনাই নাই। হ্যাঁ, সেই আজকে থেকে ধরেন এই 50 বছর বা 100 বছর আগে যেভাবে মানুষ একসময় হাটে যেত বাজারে, এখন এটা একটু হয়ে আমরা এটাকে বাজার বলি। আগে হাট বলতে এখন বাজার বলি। এর মধ্যে কোনো পার্থক্য তেমন কিছু নাই। আমরা বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে পারি না। আমরা অনেক দিন যাবত বলছিলাম যে বাজার ব্যবস্থাপনার দিকে সবার নজর দেওয়া দরকার। আপনি দেখবেন যে আমরা খুব কম দামেও খাই, আবার অনেক বেশি দামেও খাই। আপনি দেখেন আজকে থেকে ঠিক 1 মাস 1.5 মাস আগে আপনি যান, পেছনে যান, আপনি দেখবেন টমেটো বাংলাদেশে বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকার মধ্যে পার কেজি, আর এখন 400 টাকা কেজি টমেটো। আপনি যদি একটু ভালো মানের টমেটো কিনতে যান 400 টাকা কেজি হচ্ছে টমেটো। কেন হচ্ছে? এটা তো আমার দেশে উৎপাদন করে, এটা তো আমাদের আমদানি করে আনতে হয় না। তারপরে কেন হচ্ছে? এখন আমদানি কিন্তু হবে। এটা হচ্ছে কি, আমরা সেই ব্যবস্থাপনা করতে পারি না। আমরা সেই ব্যবস্থাপনা করতে না পারার কারণে এখন যখন অতিরিক্ত আমরা উৎপাদন করি, আমাদের বাড়তি সুবিধা হচ্ছে আমাদের কৃষকরা অত্যন্ত স্মার্ট,
ওনারা যখন যেটা উৎপাদন করেন খুব ভালোভাবে ওনারা উৎপাদন করেন, কিন্তু না আপনি দেখেন আমরা যেটুকু সবজি খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি, আমরা যেটুকু মাছ খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি, আমরা যেটুকু চাল খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি। আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেম কিন্তু নাই, কিন্তু প্রবলেম হচ্ছে ব্যবস্থাপনা। আমরা যখন যেটা উৎপাদন অতিরিক্ত করছি এবং তখন আমরা সেগুলোকে মানে ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারছি না। আমরা বহুদিন বলছি, এর আগেও ধরেন আমি তো বলেই যাচ্ছি, আজকে প্রায় ধর 20-25 বছর বলেই যাচ্ছি যে আসলে বাজার ব্যবস্থাপনাকে যদি আপনি ঢেলে না সাজাবেন তাতে হবে কি আপনার মানে দাম একটু বাড়বে। আপনি বাজার ব্যবস্থাপনা আধুনিকায়ন করবেন, দাম কিন্তু বাড়বে, কিন্তু এমন দাম বাড়বে না 400 টাকা, এই 20-25-30 টাকা টমেটো এই 400 টাকা হওয়ার কোনো কারণ নাই। আপনার ধরেন আজকে কাঁচামরিচের দাম বাজারে গিয়ে দেখবেন যেগুলো 40 টাকা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে হ্যাঁ আমি তো 40 টাকা 30 টাকা কেজি পাই না। আপনি কারণ বাজারে যান, আপনি হোলসেল বাজারে গিয়ে দেখবেন বাজারটা দামটা কিন্তু এরকমই। এবং সমস্ত সবজি দেখবেন, এই যে আলু বিক্রি হচ্ছে কত এখন 30 টাকার মধ্যে আলু বিক্রি, 30 টাকা না 20 টাকার মধ্যে আলু বিক্রি হচ্ছে, 20-25 টাকার মধ্যে। আপনি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত, পেঁয়াজ বিক্রি হচ্ছে 30-35 টাকার মধ্যে। আপনি পেঁয়াজে কিন্তু কৃষকের লস হচ্ছে, এখন আলুতে কৃষকের লস হচ্ছে। আপনার কেন লস হচ্ছে? এখন উৎপাদনের সময়। এবং আপনি দেখেন এই যে আজকে আপনার অনুষ্ঠানে বলে যাচ্ছি, আগামী 2 মাস পরে আপনার পেঁয়াজের দাম হবে 150 থেকে 200 টাকা, কারণ পেঁয়াজ থাকবে না তখন বাজারে। আপনি মনে রাখতে হবে সস্তা খাওয়া মানেই কিন্তু এটা কোনো আউটপুট নাই। আপনি সস্তা খাওয়া মানে আপনাকে রেডি থাকতে হবে যে আগামী 2 মাস পরে এই পণ্যের দাম বাড়বে। এই বিষয়ে একটা প্রশ্ন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে ধরুন একটা পণ্যের দাম সরকার বেঁধে দিল, ধরলাম পেঁয়াজের দামটা সরকার বেঁধে দিল যে পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 30-35 টাকা কেজিতে, এটা 50 টাকা হলে একটা যৌক্তিক দাম হবে, 50 টাকা বেঁধে দিল। এই দামটা যে সরকার বেঁধে দেবে এটা আসলে বাজারে কার্যকর করার মতো সক্ষমতা সরকারের আছে কিনা? প্রথমত সরকারের বেঁধে দেওয়ার কোনো সুযোগই নাই, এটা সরকারের কাজ না। সরকার যেটা করবে, সরকার সাইলো তৈরি করবে, গুদাম তৈরি করবে, কোল্ড স্টোরেজ তৈরি করবে। আপনি এখন চালে কি করে, চালের দাম কিন্তু আকাশ পাতাল বাড়ে না, সবসময় খেয়াল করে দেখবেন 2 টাকা 5 টাকা কেজি প্রতি 2-5 টাকা, সর্বোচ্চ 5 টাকার পর্যন্ত বাড়ে। এর মধ্যে ওঠানামা করে। কেন করে? গভর্নমেন্টের প্রচুর সাইলো আছে, অথবা আমাদের যে বড় বড় রাইস মিলগুলো আছে ওদের কাছে গভর্নমেন্ট চাল কিনে রাখে, যে এখন চাল কিনে রাখবে সে, যখন থেকে দামটা বাড়ছে তারা বাজারে চালটা ছেড়ে দেবে তাদের দামে। কথাগুলো খেয়াল করেন। এটা যদি এই ব্যবস্থাপনা আপনি যদি করতে না পারেন, আপনি পেঁয়াজের জন্যে আপনাকে কোল্ড স্টোরেজ করতে হবে, আলুর জন্যে কোল্ড স্টোরেজ করতে হবে। এখন কিন্তু মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ তৈরি হয়েছে সারা পৃথিবীতে। মানে একই আগে যেমন আমরা কোল্ড স্টোরেজ দিতে একটা গুদাম ঘরের মতো, চারিদিক থেকে আলুর বস্তাগুলো এসে পড়ে থাকতো, সেখানে এক ধরনের কোল্ড স্টোরেজ, এখন সেটা নাই, কনসেপ্ট কিন্তু পাল্টে গেছে। এখন প্রবলেম হচ্ছে, বিষয় হচ্ছে আপনার একই কোল্ড স্টোরেজ আপনি আলু রাখতে পারবেন, পেঁয়াজ রাখতে পারবেন, মাছ রাখতে পারবেন, অন্য সবজি রাখতে পারবেন, মানে এক এক টেম্পারেচারে ওরভাবে তৈরি করে দিচ্ছে, এবং এগুলো অনেক বেশি কস্টলিও না। এবং আমরা ইতিমধ্যে দেখলাম যে আমাদের যে কৃষিমন্ত্রী যিনি এসেছেন, ওনার সাথে কথা হচ্ছিল, আমার সেদিন বলছিল যে ওনারা নাকি 2000 ছোট আকারে কোল্ড স্টোরেজ করবেন। তো আমি বললাম যে এই সিদ্ধান্তটা আমাদের সঠিক হবে না, সরকার করার দরকার নাই, এগুলো প্রাইভেট সেক্টরে ছেড়ে দেন। আপনি 2% 3% ইন্টারেস্টে দেন, প্রাইভেট সেক্টর যদি না করে, সরকার যখন করবে এটা ডেফিনেটলি এটা ফ্লপ করবে। এই কারণে আজকে এটা নষ্ট, কালকে এখানে কারেন্ট নাই, এটাকে এইভাবে চালাইতে হবে, বা ওনারাই নষ্ট করে রাখবেন, মানে এটা সরকারের কাজ না। আমরা বিভিন্ন সময় দেখেছি কন্টেইনারের মতো করে ছোট ছোট কোল্ড স্টোরেজের ব্যবস্থা করেছিল, এবং এয়ার কন্ডিশন দিয়ে, সেগুলো কিন্তু খুব একটা বেশি ফলপ্রসূ হয়নি। পারবে না তো, আমি বললাম তো, আপনি যদি প্রাইভেট সেক্টরে না দেন এগুলো আপনি ফলপ্রসূ হবে না। আজকে ধরেন এই যে আমাদের মাঝখানে পেঁয়াজের সংকট ছিল গত 4-5 বছর আগে, আমাদের পেঁয়াজ কিন্তু আনতে এসেছে দেশের বাইরে থেকে, এবং পেঁয়াজ যখন আপনি আনবেন ওই পেঁয়াজ কিন্তু আপনাকে কি বলে ফ্রিজিং করেই আনতে হয়, এবং ফ্রিজিং করা কন্টেনার পাওয়া যায়, ওটা ভাড়া বেশি। এছাড়া আপনার পেঁয়াজ আপনি যদি আসতে লাগবে আপনার 20-22 দিন 25 দিন, তাদের তো পেঁয়াজ পানি হয়ে যাবে, পচে যাবে, ঠিক আছে না? তো এই কাজগুলো আমাদের সরকার ওইভাবে করছে না, কোনো সরকারই করছেন না, এবং কেন করছেন না আমি জানি না। এইগুলো যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কৃষিতে আধুনিকায়ন হবে না। কিন্তু আপনি দেশের বাইরেও দেখবেন যে কৃষিতে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কৃষকরা কোনো দাম পায় না। যদি একটু সাইকেলের মধ্যে আসে যে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত একটা তো চেইন রয়েছে, সরবরাহ চেইন, এই চেইনটা আসলে সরকার কিভাবে মেনটেন করতে পারে? যদি আপনার কাছ থেকে বা আপনি যে পরামর্শটা দিতে চাচ্ছেন, এইভাবে করলে হয়তো বা সমাধান হতে পারে, একটু পরামর্শটা চাই। পরামর্শ আমরা অনেক দিচ্ছি, কিন্তু এগুলো লাভ হয় না ভাই। মুশকিল হচ্ছে কি জানেন, এটা খুব বড় পরামর্শের বিষয় না, এগুলো সাধারণ মানুষও জানে যে কি করতে হবে। আপনি ধরেন এখন উৎপাদনটা হয়েছে, যখন হারভেস্টের সময়
তখন আপনাকে খেয়াল করতে যেটা ম্যানেজমেন্টটা কেমন আছে। আপনাকে পেঁয়াজ তখন সরকার কিনবে, সরকার কিনে গোডাউন করবে। আবার অথবা যদি কোল্ড স্টোরেজ এরকম থাকে প্রাইভেট সেক্টরে, ওরাই কিন্তু কিনবে পেঁয়াজটা। আপনি সরকারের কেনার দরকার নাই। আপনি প্রাইভেট সেক্টরে যখন দেখবেন আলু কি সরকার কেনে, আলু কিন্তু সরকার কিনছে না, আলু কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে, এইগুলো কোল্ড স্টোরেজে চলে যাবে। আজকে টমেটো যদি আজকে টমেটো আর আমাদের দেশে নাই, অন্য অন্য দেশে হয় কি আপনার এক এক সময় এক একটা ঋতু থাকে। যখন যেমন আপনি ভারতবর্ষের কথা চিন্তা করেন, ওখানে দেখবেন সারা বছরে কোনো না কোনো জায়গায় ঠান্ডা আছে, কোনো না কোনো জায়গায় গরম আছে, কোনো না কোনো জায়গায় নাতিশীতোষ্ণ যেটাকে বলি আমরা মানে আবহাওয়া, সেটা আছে। তো তাদের সুবিধা হচ্ছে কোনো না কোনো প্রদেশে তাদের এইগুলো উৎপাদন হয়। আমার যেহেতু ছোট্ট একটা দেশ, এখানে আমাদের এই শীতের জন্য তাকিয়ে থাকতে, কখন শীত আসবে তখন আমি পেঁয়াজ উৎপাদন করবো, তখন আমি আলু উৎপাদন করবো। এখন আমি শত চেষ্টা করলেও পেঁয়াজ উৎপাদন করতে পারবে না, আলু উৎপাদন করতে পারবে না, সেই অবস্থা আমাদের নাই। অতএব সেখানে গভর্নমেন্টকে ম্যানেজমেন্টের মধ্যে আসতে হবে। ম্যানেজমেন্টটা কি প্রাইভেট সেক্টরে ছেড়ে দেন আপনি এইগুলো, প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়ে বলে দেন। আর আপনি যে প্রশ্নটা করলেন যে এখন যে মধ্যস্বত্বভোগীর থেকে শুরু করে, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনি রাজশাহীতে পটল হয়, সেই পটলটা আপনার প্লেটে তো লাভ দিয়ে আসে না, এটা তো অনেক পর্যায়ে এসে আপনার প্লেটে আসে। তো তাদেরকে কাজটা করতে দেন, আপনি তাদেরকে আপনি থামিয়ে রাখার দরকার নাই। আপনি কেন বলি যে আমাদের এই ছোট্ট একটা দেশে 18-20 কোটি মানুষ, প্রত্যেকে কিন্তু কাজ দিতে হবে, এবং কাজ যখন আপনি থাকবে না তখন চিন্তায় রাহাজারি, তখন রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে না। কিন্তু আপনাকে মানুষকে কর্মের মধ্যে যেভাবে হোক, আপনাকে আমরা কেন বারবার বলি যে আমার ইনভেস্টমেন্ট দরকার কেন বলি, অর্থাৎ মানুষকে আপনি যখন কাজের মধ্যে রাখবেন, মানুষ তখন সুশৃঙ্খল থাকবে। কাজ থাকবে না যখন, তখন মানুষ সুশৃঙ্খল থাকে না। এখানে একটা প্রশ্ন করতে চাই, আপনি যেটা বলছেন যে যারা মধ্যস্বত্বভোগী রয়েছে বা এই সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত রয়েছে তারা থাকুক, এখন তারা যে আছে এটাকে কোনো ব্যবস্থার মধ্যে আনা যায় কিনা, যে এখন আমরা মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট যেটা বলছি, এই সিন্ডিকেটটাকে একটা ভালো দিকে আনা সম্ভব কিনা, যে আপনার এত % কমিশনের উপরে আপনি নিতে পারবেন না, এই ধরনের কোনো ব্যবস্থাপনায় আসা যায় কিনা? আপনার মুক্তবাজার অর্থনীতিতে বাজার নির্ধারণ করে দেয় আপনার এটার দাম কত হবে, এবং মানে অর্থনীতিতে আপনার সংজ্ঞা আছে, সেটা হচ্ছে পণ্যের দাম নির্ধারণ করে ক্রেতা, বিক্রেতা না। কিন্তু আবারও বলি আপনাকে, পণ্যের দাম নির্ধারণ করে ক্রেতা। আপনি বাজারে যাবেন, গিয়ে আপনাকে করলা আপনি দাম চাইলে 70 টাকা, আপনি 70 টাকা কিনবেন না, এটার দাম 40 টাকা বলবেন, 50 টাকা বলবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার ক্রেতা হিসাবে, এবং দেখুন 50 টাকা সে আপনাকে দিয়েও দিচ্ছে। অতএব বাজারের দামটা নির্ধারণ করে ক্রেতা। আপনার কাজটা কি, মানে সরকারের কাজটা কি? রাষ্ট্রের কাজ হচ্ছে সরবরাহ চেইনটাকে ঠিক রাখা। সরবরাহ চেইন ঠিক রাখবেন কীভাবে? চট্টগ্রাম তো ডুবে গেছে, চট্টগ্রামে তো কোনো জিনিস এখন যাচ্ছেও না, আসছেও না। তো ওইখানে যদি আপনি এখন জিনিসের দাম বাড়ে, আপনি কি মধ্যস্বত্বভোগীকে দোষারোপ করবেন? তা তো করার সুযোগ নেই। আপনাকে সাপ্লাই চেইনটা আপনাকে সরকারকে ঠিক করতে হবে। আমরা বহুবার বলছি যে আসলে এখানে যদি পরিবহন ব্যবস্থাটাকে আপনি স্বচ্ছ আনতে না পারেন, এখন যেই ট্রাক আপনি ধরেন রংপুর থেকে চিটাগংয়ে যেত 30,000 টাকা ভাড়া, তাকে 70,000 টাকা দিলে তো সে যাবে না এখন। তো আলটিমেটলি পণ্যের উপরেই তো ভাড়াটা পড়লো। আমরা কোরবানির ঈদের সময়, ঈদুল আজহার সময় দেখেছি যে চট্টগ্রামে মশলার দাম কমেছে, ঢাকায় মশলার দামটা বেড়েছে সরবরাহ চেইনের প্রবলেমের কারণে। এবং আপনি ডিমান্ড পুলের যে বিষয়টা বললেন, যে চাহিদা ঠিক করে দেবে পণ্যের দাম কেমন হবে বাজারে, মুক্তবাজার অর্থনীতি। এবার যদি একটু প্রসঙ্গে আসি, যে এটা তো হচ্ছে সরবরাহ চেইন এবং পণ্যের সরকারের কোল্ড স্টোরেজ করার বিষয়ে। আরেকটা সমস্যা যেটা বাংলাদেশের বাজারে আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে চাঁদাবাজি অথবা হচ্ছে দুর্নীতি, যেটা হচ্ছে ব্যবসায়ীদের উপর একটা চাপ সৃষ্টি করে। এবং আপনাদের সংগঠন থেকে অসংখ্যবার এই অভিযোগটা আপনারা করেছেন যে চাঁদাবাজি নির্মূল করতে হবে, তা না হলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। কারণ চাঁদা যদি দিতে হয়, সেটার দাম বাড়বে, পণ্যের উপরে প্রভাব পড়বে। এই বিষয়ে একটু জানতে চাই। এখন দেখেন, চাঁদাবাজি কিন্তু সবসময় থাকে, ব্যাপারটা ওরকমও না। হ্যাঁ, আপনি একটা স্টেবল গভর্নমেন্ট যখন থাকে, তখন চাঁদাবাজি থাকে না। স্টেবল গভর্নমেন্টে আপনাকে খেয়াল করতে হবে যে তখন সবাই কিন্তু যার দায়িত্ব শেষে পালন করবে। আপনি এখন চাঁদাবাজি, এটা যে একেবারে 100% সমস্যা তাও না, একেবারে সমস্যা না তাও না। চাঁদাবাজি যেখানে হয়, এগুলো কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে কোন কোন জায়গায় চাঁদাবাজি হয়। চাঁদাবাজি কিন্তু একেবারে মানে যত্রতত্র হচ্ছে না। ধরুন আপনি কারণ বাজারের কথা বলি আপনাকে, কারণ বাজার একই জায়গায় 3 বার ভাড়া দেওয়া হচ্ছে। সকালে এক শ্রেণী বসতেছে শাকসবজি বেচতে, দুপুরে পরে দেখবেন ওখানে সব ফল চলে আসছে, বিভিন্ন দেশীয় ফল বলেন, বিদেশি ফল বলেন, ওগুলো বিক্রি হচ্ছে। আবার সন্ধ্যা রাত্র 8টার পরে দেখবেন ওখানে সব মানে হোলসেলের মালগুলো এসে পড়তেছে। তা এরকম একটা বাজার যেখানে এখানে চাঁদাবাজি হচ্ছে, কারা করছে দেখতে হবে, কারা করছেন। এগুলো একেবারে যে লোকাল বডিগুলো জানে না তা না।
এবং আপনি দেখবেন যে এর কারণে বিভিন্ন সময় আমরা দেখছি এই কারণ বাজারের নেতৃবৃন্দদের গ্রেফতার করতে দেখছি, মানে অন্য নেত্রী যারা চাঁদাবাজি করেন তাদেরকে আমরা গ্রেফতার করতে দেখছি, তাদেরকে আমরা ক্রস ফায়ারে দেখছি, কিন্তু চাঁদাবাজি কিন্তু আলটিমেটলি কমে না। তো এই চাঁদাবাজিটা যাতে কমে এর জন্য সরকারকে এটা সুনির্দিষ্ট জায়গায় একবারে টার্গেট করে আপনাকে সেই জায়গায় যেতে হবে যে না, আমি চাঁদাবাজিটা আমি নির্মূল করব। আপনি দেখেন এখন এই যে ঢাকা শহরে আপনি দেখেন তো, এটা শহর বলে কেউ বলবে? এমন কোনো রাস্তা নাই যে রাস্তার মধ্যে ব্যান গাড়িতে বসে সবজি বিক্রি হচ্ছে না, যেই গাড়িতে ব্যান গাড়িতে বসে, এখন ব্যান গাড়িতে বসে গরুর মাংস বিক্রি হচ্ছে, ব্যান গাড়িতে বসে মাছ বিক্রি হচ্ছে। এগুলো তো সবার চোখের সামনেই হচ্ছে। এখানে তো রাস্তার ধারে ব্যান গাড়ি নিয়ে বসে থাকা, রাস্তাকে ন্যারো করে দেওয়ার কোনো সুযোগ তো না। রাস্তা তো সাধারণ মানুষের জন্য, রাস্তা তো যানবাহন চলাচলের জন্য। যানবাহন এখানে দাঁড়িয়ে এখানে আপনি সবজি বিক্রি করবেন, এখানে মাংস বিক্রি করবেন, এর জন্যে তো না। কিন্তু কে বলবে কারটা? এরকম একটা শহর কিন্তু আমরা ঢাকা শহরকে বানিয়ে, এখানে কি কর্তৃপক্ষের একটু সদিচ্ছার অভাব আপনারা লক্ষ্য করেন কিনা? ডেফিনেটলি কর্তৃপক্ষের এগুলো তো কর্তৃপক্ষেরই দেখার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে কাউকে দোষারোপ করার তেমন সুযোগ এখনও তৈরি হয় না, কারণ যখন নতুন একটি সরকার এসছে, হ্যাঁ, তাদের একটু গুজগাছ করতে সময় লাগবে। তো আমার মনে হয় যদি এই প্রসেসগুলো যদি কন্টিনিউয়াস থাকতো তাইলে কিন্তু এই পরিবর্তনগুলো আমাদের কষ্ট হইতো না। কিন্তু এই প্রসেসগুলো কন্টিনিউ থাকে না। একদল গেলে আরেক দল এসে বসে, আরেক দল গেলে আরেক দল এসে বসে, একই জায়গায় কিন্তু খালি দলের নামের পরিচয়টা শুধু ভিন্নতর হয়। এছাড়া মানুষগুলো ওরকম থাকে, গাড়িগুলো ওরকম থাকে, চাঁদাবাজরা ওরকম থাকে, শুধু দলের পরিবর্তনটা ঘটে। তো এই জায়গাগুলো যদি আমরা মনে করতাম যে নাও আমার এগুলো দরকার নাই, হ্যাঁ, আমরা মানে দেশ চালাবার জন্য কিন্তু আসলে শক্তির দরকার। দেশ চালাবার জন্য কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি এই কাজগুলো করতে দিব না। তাতে আমি থাকলাম বা না থাকলাম সেটা বড় কথা না, আমার দল থাকলো কি থাকলো বড় কথা না। অন্যায়কে আপনি প্রশ্রয় দেবেন, এইটা দেওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে সার্বিক বাজার ব্যবস্থাপনা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। দেশের কৃষি উৎপাদন ও সার সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত শীর্ষ সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের 2026-27 সেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার পুরান ঢাকার একটি কনভেনশন সেন্টারে সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে 4198 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন প্রার্থী। এবারে নির্বাচনকে সার খাতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন নেতৃত্ব আগামী 2 বছর দেশের সার ব্যবসা, নীতিগত সংস্কার এবং কৃষকের কাছে সার সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অবদান রাখবেন বলে আশা ভোটারদের। চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মুশাররফ হোসাইন বলেছেন, নির্বাচিত হলে ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি ডিলারদের সমস্যা সমাধান, আমদানি ব্যবস্থার উন্নয়ন ও নীতিমালা সংস্কারে কাজ করবেন। শনিবার দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,24,182 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,14,093 টাকা। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,83,882 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,50,232 টাকায়। শুক্রবার আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $76 উপরে। শনিবার কিছুটা তেলের দাম কমলেও গেল সপ্তাহ জুড়ে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় 5%। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দেওয়ায় তেলের দামে এমন ওঠানামা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা চুক্তি থেকে সরে আসে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। এমন পরিস্থিতিতে দুপক্ষকে আলোচনা টেবিলে ফেরাতে ইরান সফর করছেন কাতারের মধ্যস্থতাকারীরা। উত্তেজনা বাড়ায় ফের কমেছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। প্রায় 1000 বছর পর আবারও চীনের মাঠে ফিরেছে ইতিহাসের হারিয়ে যাওয়া প্রাচীন শস্য দিয়াওহু ধান। দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের তাইহু হ্রদের তীরে শুরু হয়েছে এই বিরল ধানের চাষ। দিয়াওহু মূলত বুনো ধানের একটি প্রাচীন জাত। এটি প্রাচীন যুগের রাজবংশের অন্যতম প্রধান খাদ্যশস্য ছিল। সে সময় চাল, গম ও জোয়ারের পাশাপাশি এটিকে চীনের 6টি প্রধান দানাদার শস্যের একটি বিশেষ
হিসেবে গণ্য করা হতো। তবে সময়ের পরিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যায় এই শস্য। চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সের উদ্যোগে দীর্ঘ 1000 বছর পর বাণিজ্যিকভাবে এই প্রাচীন শস্যের চাষ শুরু হলো। দিয়াহু ধান চীনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শস্য। কম ফলনের কারণে তা রাজবংশের পর ধীরে ধীরে এটি হারিয়ে যায়। এবছর আমাদের দল পরীক্ষামূলকভাবে দিয়াহু ধানের চাষ করেছে। নতুন জাতটির ধান সহজে ঝরে পড়ে না। আমাদের ধারণা প্রতি মুতে প্রায় 75 কেজি পর্যন্ত ফলন পাওয়া যাবে। 1 ট্রিলিয়নে কয়টা শূন্য থাকে গুনতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে গেলেও ইলন মাস্ক কিন্তু নিজের সম্পদ গুণে ক্লান্ত হচ্ছেন না। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়ে তিনি হয়ে গেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। কিভাবে এই টেক টাইটান বিশ্বের শীর্ষধনীর তকমা গায়ে লাগিয়েছেন সেই গল্পই জানবো আজকে স্টারবিজ এক্সপ্লেইনডে। Has become the world's first trillionaire. It was the record-breaking stock market debut. দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন ইলন রিব মাস্ক। তার বাবা এরল মাস্ক ছিলেন একজন প্রকৌশলী আর মা মেই মাস্ক ছিলেন একজন মডেল ও পুষ্টিবিদ। পড়াশোনার পাশাপাশি ভাইয়ের সঙ্গে মিলে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে বানানো চকলেট স্টার ডিম বিক্রি করতেন। ছোটবেলা থেকে ইলন অন্য শিশুদের থেকে কিছুটা আলাদা ছিলেন। খেলাধুলা বা আড্ডার চেয়ে বই পড়তেই বেশি পছন্দ করতেন তিনি। তবে তার শৈশব মোটেও সহজ ছিল না। অটিজম স্পেকট্রাম থাকার কারণে স্কুল জীবনে নিয়মিত বুলিংয়ের শিকার হতে হয়েছে তাকে। সহপাঠীদের মারধরের কারণে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু এসব কারণে তিনি কখনো ভেঙে পড়েননি, বরং মনোবলের সঙ্গে নতুন উদ্যমে এগিয়ে গিয়েছেন। মাত্র 10 বছর বয়সে তিনি প্রথম কম্পিউটারের সঙ্গে পরিচিত হন। কোনো শিক্ষক ছাড়াই নিজে নিজে কম্পিউটার প্রোগ্রামিং শিখেন। আর মাত্র 12 বছর বয়সে ব্লাস্টার নামে একটি ভিডিও গেম তৈরি করেন। পরে একটি কম্পিউটার ম্যাগাজিনের কাছে প্রায় $500 গেমটি বিক্রি করেন। সেখান থেকেই তার জীবনের প্রথম ব্যবসায়িক আয় শুরু হয়। কৈশোরেই তিনি বুঝতে পেরেছিলেন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে যুক্তরাষ্ট্রে যেতে হবে তাকে। তাই তো দক্ষিণ আফ্রিকা ছেড়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেন তিনি। কিন্তু মাত্র 2 দিনের মাথায় সেই পড়াশোনা ছেড়ে দেন তিনি, কারণ যুক্তরাষ্ট্রে তখন ইন্টারনেট বিপ্লব শুরু হয়। তিনি মনে করেছিলেন পিএইচডি করার চেয়ে এই বিপ্লবের অংশ হওয়াই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেই ভাবনা সেই কাজ। 1995 সালে ভাই কিম্বল মাস্ককে নিয়ে প্রতিষ্ঠা করেন জিপ2 নামে একটি সফটওয়্যার কোম্পানি। 4 বছর পর সেই কোম্পানিটি তিনি বিক্রি করেন প্রায় $300 মিলিয়ন। এর মাধ্যমে ইলন মাস্কের হাতে আসে প্রায় $22 মিলিয়ন। এই অর্থ নিয়েই তিনি শুরু করেন X.com নামের একটি অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান। পরবর্তীতে সেটি পেপালে রূপ নেয়। সে সময় অনলাইনে অর্থ লেনদেন ছিল জটিল ও ঝুঁকিপূর্ণ। পেপাল সেই সমস্যার সমাধান করে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। একই বছর প্রতিষ্ঠা করেন স্পেসএক্স। যদিও প্রথম 3টি রকেট উৎক্ষেপণেই ব্যর্থ হয়, নিজের ব্যক্তিগত সম্পদের বড় অংশ হারান তিনি। কিন্তু চতুর্থ প্রচেষ্টায় সফল হয় ফ্যালকন 1 রকেট। এখানেই থেমে থাকেননি মাস্ক। 2 বছর পর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাতে বিনিয়োগ করেন। তিনি জানতেন ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির বিকল্প নেই। 2012 সালে প্রথম তার অনুপ্রবেশ হয় 634তম বিলিয়নিয়ার হিসেবে। তখন তার সম্পদ ছিল $2 বিলিয়ন। 2020 সালে $28 বিলিয়ন নিয়ে হয়েছিলেন বিশ্বের 35তম ধনী ব্যক্তি। 1 বছরের ব্যবধানে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির আসনে বসেন ইলন মাস্ক। তখন তার সম্পদ $300 বিলিয়ন উপরে। 2022 সালে টুইটার অধিগ্রহণ করেন মাস্ক। তারপর 2024 সালে নভেম্বরে মার্কিন নির্বাচনকে কাজে লাগিয়ে আয় করেছিলেন $264 বিলিয়ন। 2025 সালের ডিসেম্বরে যখন স্পেসএক্সের আইপিও বাজারে আসার খবর ছড়ায়, তখন মাস্কের সম্পদ বেড়ে দাঁড়ায় $638 বিলিয়ন। এরপর ফেব্রুয়ারি মাসে স্পেসএক্স ও এক্সএআই একীভূত হওয়ায় তার সম্পদ হয় $670 বিলিয়ন। 2026 সালে চূড়ান্ত ভাগ্য বদল হয় তার। স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও বাজারে ছাড়ার মধ্য দিয়ে ইলন মাস্কের মালিকানার শেয়ারের দাম হয়ে যায় আকাশচুম্বী। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাসে নিজের নাম লেখান ইলন মাস্ক।
এই ছিল স্টার বিস্টুরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।